কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন বিশ্বে দক্ষ জনশক্তি তৈরিতে জোর দিচ্ছে চীন। এ বিষয়ে চীনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ে সংস্কার চালাচ্ছেন দেশটির বিশেষজ্ঞরা। এ নিয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IERA হয়ে গেল এক কর্মশালা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগে দক্ষ জনশক্তি তৈরি এবং চীন থেকে কিভাবে এ বিষয়ে শিক্ষা নেওয়া যায় এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর ছেং লি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শহীদ সাদাত আলী কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এর বিষয়বস্তু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ কর্মশক্তি নির্মাণ, চীনের বৃত্তিমূলক শিক্ষা সংস্কার এবং তার শিক্ষা। এতে অংশ নেন ঢাবির IER-এর শিক্ষার্থীরাও। সেন্টার ফর চায়না স্টাডিজ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজক ছিল। Especially vocational education is a strength discipline of East China Normal University. এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কিভাবে পরিবর্তিত হওয়া উচিত এ নিয়ে শুরুতে বক্তব্য রাখেন ডক্টর ছেং লি। বক্তব্যে নিজের পরিচয়ও তুলে ধরেন তিনি। This is my first time here. My first time to Bangladesh. আপনাদের সঙ্গে দেখা হওয়ায় আমি খুবই আনন্দিত। আমি চীনের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছি। বাংলাদেশে আসাটা আমার জন্য আনন্দ ও সম্মানের। যদিও বাংলাদেশে এবারই প্রথম সফর, তবে এ দেশ সম্পর্কে জানার ক্ষেত্রে এটি আমার প্রথম অভিজ্ঞতা নয়। এখানে আমার একজন বাংলাদেশি সহকর্মী রয়েছেন। তার কাছ থেকে বাংলাদেশ, এখানকার মানুষ ও সংস্কৃতি সম্পর্কে অনেক শুনেছি। তাই আজ সরাসরি দেশটিকে কাছ থেকে জানার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ আনন্দের। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে তার এমন ইতিবাচক বক্তব্য শুনে উচ্ছ্বসিত। ডক্টর ছেং লি তার বক্তব্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিশ্বে আজ কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে অধ্যয়নেরও আমন্ত্রণ জানান। In Bangladesh, we don't say vocational and technical education. আমি চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষার সংস্কার নিয়ে কথা বলছি। অনেক পরিবার বৃত্তিমূলক শিক্ষাকে তাদের সন্তানের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করে না। বাংলাদেশেও হয়তো একই ধরনের চিত্র, কিন্তু বাস্তবে একটি দেশের উন্নয়নে বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমরা উন্নয়নশীল দেশ, আমাদের দক্ষ কর্মীর প্রয়োজন। একটি দেশ যখন উন্নয়নশীল পর্যায় থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যায়, তখন নানা ধরনের শিল্প ও উৎপাদন খাত গড়ে তুলতে হয়। আর এসব খাতকে শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ জনশক্তি। সেই জায়গা থেকেই বৃত্তিমূলক শিক্ষা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি চীন ও বাংলাদেশের মতো দুই দেশের উন্নয়নশীল দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয়। আমাদের দুই দেশই দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে অর্থনৈতিক ও শিল্প উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে। তিনি তুলে ধরেন কিভাবে কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাচ্ছে চীনের শিক্ষা ব্যবস্থা এবং পরবর্তীতে কর্মক্ষেত্রেও তারা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এটা শুধু শিক্ষার বিষয় নয়, কখনো কখনো একসঙ্গে অর্থনীতি, সমাজ, কর্মসংস্থান, ব্যবস্থাপনা সহ আরও নানা বিষয়ের সম্পর্ক থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি, যখন বৃত্তিমূলক ব্যবস্থা গড়ে তুলি, তখন এক ধরনের দক্ষতার পরিবেশও তৈরি করে। International students, more than 6,000 international students, so we are a very international university. চীনে বর্তমানে 11,000-এর বেশি ভোকেশনাল প্রতিষ্ঠান ও প্রায় 3,50,00,000 শিক্ষার্থী রয়েছেন। আধুনিক শিল্পে নতুন নিয়োগপ্রাপ্তদের 70% বেশি এই খাত থেকে আসেন বলেও জানান তিনি। বাংলাদেশে 7 কোটির বেশি শ্রমশক্তি থাকলেও তরুণ বেকারত্ব ও দক্ষতার ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের সামনে এই বিশেষজ্ঞ তুলে ধরেন একসময় নিজ দেশের জনসম্পদকে কিভাবে কাজে লাগাতে পারে। সেই ভাবনা থেকে পশ্চিমা দেশগুলোর কিছুটা সহায়তাও নিয়েছিল দেশটি। তবে আজ বিশ্বের কাছে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন যেভাবে চীন এগিয়ে নিয়েছে তা অনুকরণীয় বলেও মনে করেন তিনি। Especially vocational education is a strength discipline of East China Normal University. আন্তর্জাতিক সহযোগিতা চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গেল শতাব্দীর 70 ও 80-র দশকে বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি গ্রহণের পর
চীন পশ্চিমা দেশগুলোর বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নের অভিজ্ঞতা নেয়। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের অভিজ্ঞতা নিয়েছি। এটি আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। গেল শতাব্দীতে আমাদের দক্ষ মানব সম্পদ প্রয়োজন ছিল, কিন্তু মানব সম্পদ কিভাবে গড়ে তুলতে হয় সে বিষয়ে আমাদের পর্যাপ্ত অভিজ্ঞতা ছিল না। বিশেষ করে বাজারমুখী অর্থনৈতিক সংস্কার শুরুর সময় পশ্চিমা দেশের কিছু বিশেষজ্ঞ ও গবেষককে আমন্ত্রণ জানাই। তারা আমাদের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেন। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধু অন্য দেশের অভিজ্ঞতা গ্রহণ করিনি, সেই অভিজ্ঞতাকে আমাদের স্থানীয় বাস্তবতা ও নিজস্ব জ্ঞানের সঙ্গে সমন্বয় করেছি। এখন আমরা চীনের অভিজ্ঞতা অন্য দেশের সঙ্গে ভাগ করতে পারি, তবে স্থানীয় মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও তাদের নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব অভিজ্ঞতা গ্রহণ ও প্রয়োগ করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় চীন এআই শিক্ষা কর্মপরিকল্পনা চালু করেছে। এর আওতায় কারিগরি শিক্ষায় নতুন পাঠ্যক্রম চালু, পুরনো পাঠ্যক্রম হালনাগাদ এবং কিছু অপ্রয়োজনীয় বিষয় বাতিল করা হচ্ছে চীনে। এ নিয়ে ডক্টর চেংলি বলেন, এআই ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ এবং স্মার্ট শ্রেণীকক্ষ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে চীনে। এ থেকে চীন সুফলও পেয়েছে। চীনের দেখাদেখি বাংলাদেশেও কারিগরি শিক্ষা ব্যবস্থায় জোর দিলে কর্মসংস্থানের চাকা ঘুরে যেতে পারে মনে করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সংস্কার গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন এআই যুগে প্রবেশ করেছি। এটি এখন ভবিষ্যতের কোনো বিষয় নয়। তাই বর্তমান বিশ্বে এআই নিয়ে যে প্রতিযোগিতা চলছে তার সামগ্রিক চিত্র আমাদের বোঝা দরকার। একসময় এআইকে ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে দেখা হলেও এখন তা বাস্তবতা। 2022 সালের শেষ দিকে চ্যাটজিপিটি চালুর পর এআই গবেষণাগার থেকে বেরিয়ে সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এখন আমরা প্রায় প্রতিদিনই এআই ব্যবহার করতে পারছি। শিক্ষার্থীরা হয়তো চ্যাটজিপিটি ব্যবহার করে হোমওয়ার্কও করছে কিংবা বিভিন্ন এআই মডেলের মাধ্যমে তথ্য খুঁজছে। ফলে এআই ইতিহাসে সবচেয়ে দ্রুত গ্রহণযোগ্য প্রযুক্তিগুলোর একটি হয়ে উঠেছে। বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, বিশ্বের এআই এর ক্ষেত্রে দুটি বড় শক্তি হলো যুক্তরাষ্ট্র ও চীন। এআই উন্নয়নে দুই দেশের নিজস্ব কিছু শক্তি ও সুবিধা রয়েছে। বিশেষ করে চীনে এআই খাতে দক্ষ জনবল রয়েছে এবং এআই উন্নয়নে প্রয়োজনীয় বিপুল পরিমাণ শক্তি ও অবকাঠামোগত সক্ষমতাও রয়েছে। চীন প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রেও খুব ভালো করছে। উদাহরণ হিসেবে আমরা এই চশমার কথা বলতে পারি। এটি একটি স্মার্ট চশমা। এতে ক্যামেরা রয়েছে এবং এর মাধ্যমে আমি নেভিগেশন বা পথ নির্দেশনা ব্যবহার করতে পারি। ফলে গাড়ি চালানো বা বাইক চালানোর সময়ও এটি নেভিগেশনের সহায়তা করতে পারে। এ বিষয়ে একমত প্রকাশ করেন ঢাবির আইইআর-এর অধ্যাপক ফজলুর রহমানও। চীন ও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা নিয়ে তিনি আমাদের সামনে কিছু বিষয় তুলে ধরেছেন। বাংলাদেশের ক্ষেত্রে আমরা চীনের এই মডেল বা ধারণাটি কাজে লাগাতে পারি। আমরা কিছু জায়গায় আমাদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে পারি যেন ভবিষ্যতে চাকরির বাজারে আরও সহজভাবে জায়গা করে নিতে পারে শিক্ষার্থীরা। In the presentation, we have seen that they are having lots of collaboration with the government, and even they are using or having collaboration with the foreign countries. 1 ঘন্টার কর্মশালার সবশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। In your presentation, you said you were using smart glasses to record, capture the videos of your students doing the practical works and evaluate them. So, are you not planning to use those clips to train AI robots as well to replace those humans? You can using this kind of classes in just like maybe in the medical application situations or many different kinds of others. It's just very easy now. It's not although it's a kind of production, but I think it has need to improve in the future. And the Chinese enterprises are just exploring the more functions about these classes. You encourage AI for our students, and I also am a strong supporter of using AI. But the problem is we are champion for cut, copy, paste. I know that China has a system to check whether the assignments can use AI. We have this kind of system, but I think it's useless because it's very easy for students to pass this kind of system. I encourage students to use because it will be the next efficiency tools for everyone in the daily life. অনুষ্ঠান শেষে ডক্টর চেংলির হাতে তুলে দেওয়া হয় উপহার।
লুৎফর কবির, CMG বাংলা।